আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভ্যাট সেশনের স্বাগতম। আজ আমরা ভ্যাটের আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। মোটামুটি একটু একটু জটিল বিষয়, সেটা হলো আসবাবপত্রের উপরে ভ্যাট সংক্রান্ত বিধান। ফার্নিচার আসবাবপত্রের উপরে ভ্যাট সংক্রান্ত বিধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসবাবপত্র দেশে উৎপাদন হয়, সেল হয়, আসবাবপত্র বিদেশ থেকে আমদানি হয়। তো এই আসবাবপত্রের উপরে ভ্যাট সংক্রান্ত বিধিবিধান ঠিক এক জায়গায় সবকিছু পাওয়া যায় না, এই জন্য মানুষের বুঝতে অনেক অসুবিধা হয়। তো আমি এখন সামগ্রিকভাবে পুরো বিষয়টা আমি আলোচনা করব। আপনারা জানেন যে ভ্যাট আরোপ হয় পণ্য এবং সেবার উপরে। ধরেন একটা সাবান, এটা একটা পণ্য। ধরেন সিমেন্ট, এটা একটা পণ্য। ধরেন কনসালটেন্সি, এটা একটা সেবা। ধরেন জরিপ করে, এটা একটা সেবা। কিন্তু আসবাবপত্রের ক্ষেত্রে একটা আজব একটা নিয়ম, সেটা হলো আসবাবপত্রকে এটাকে সেবা হিসেবে গণ্য করা হয় বাংলাদেশের ভ্যাট সিস্টেমে। তো এইটা যে কেন করা হয় সেটা আমি বলতে পারবো না। আমার আজকে 30 বছরের ভ্যাট ক্যারিয়ার। তো এর আগে এক্সাইজ আমলে কি ছিল সেটা আমি জানি না। তো এই আসবাবপত্রকে সেবা হিসেবে গণ্য করা হয়েছে। আসবাবপত্র তো পণ্য, এটা আপনি ধরতে পারেন, চোখে দেখেন। তো তারপর এটাকে কেন সেবা হিসেবে গণ্য করা হলো? এই সেবা হিসেবে গণ্য করে প্রথম জটিলতা তৈরি করা হয়েছে, জটিলতা সৃষ্টি হয়েছে। তারপরে তো আরো অনেক জটিলতা আছে, আস্তে আস্তে আমি আজকে দু একটা বলবো, এবং কিভাবে কমপ্লাই করতে হবে সেটাও বলবো। তাহলে আমরা কি শিখলাম? আবার শিখলাম যে আসবাবপত্রকে ভ্যাট সিস্টেমে সেবা বলা হয়েছে, আবার কখনো পণ্যভাবেও এটা বিবেচনা করা হয়। তাহলে দেখেন কত জটিল হয়ে গেল। সেবা হিসেবে গণ্য করা হলো, আবার 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 পণ্য হিসেবে বিবেচনা করা হয়। এবার আসেন আমরা এই আসবাবপত্রের ক্ষেত্রে বিজনেস প্রক্রিয়াটি একটু দেখি। আসবাবপত্রের বিজনেস প্রক্রিয়া হলো যে শোরুম আমরা দেখি, শোরুম থেকে আমরা আসবাবপত্র কিনি। এই প্রত্যেকটা শোরুমের তাদের নিজস্ব কারখানা আছে। প্রত্যেকের নাই, যার কারখানা নাই সে অন্যের কারখানা থেকে কিনে। অধিকাংশ শোরুমের নিজের কারখানা থাকে। যখন আপনারা কোনো ফার্নিচার শোরুমে যাবেন, জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কারখানা কোথায়, সে বলে দিবে যে অমুক জায়গায় আমার কারখানা। সাধারণত শোরুমের একটু পেছনেই কারখানা থাকে। এই যে আমরা মিরপুর রোডে আপনি দেখবেন, মিরপুর রোডের দুই দিকে প্রচুর ফার্নিচারের শপ আছে না? ওই ফার্নিচারের শপগুলোর অধিকাংশ ওদের একটু পেছনেই কারখানা। একটু পেছনে, একটু ইন্টেরিয়র এলাকাতে একটু কম দামে, কম মূল্যে ভাড়া পাওয়া যায়। বিশেষ করে যারা প্লট খালি রাখছে, বিল্ডিং করে না, এই সমস্ত প্লট ভাড়া নিয়ে তারা এই আসবাবপত্রের কারখানা তৈরি করে। সেইখানে আসবাবপত্র তৈরি করে শোরুমে বিক্রি করে, নিজের শোরুমে বিক্রি করে। আবার যাদের শোরুম আছে, কারখানা নাই, তারা আবার কারখানা থেকে কিনে নিয়ে তাদের শোরুমে বিক্রি করে। এই হলো স্থানীয় আসবাবপত্রের কথা। এই আসবাবপত্র কিনেকে, এক হলো আমরা যারা সাধারণ ক্রেতা, আমরা কিনি, আসবাবপত্র কিনি। আর দুই হলো উৎসে কর্তনকারী সত্তা প্রচুর আসবাবপত্র কিনে। উৎসে কর্তনকারী সত্তা আপনারা জানেন, উৎসে কর্তনকারী সত্তা কাকে বলে? উইথহোল্ডিং এন্টিটি, যারা ভিডিএস কাটে। সরকারি, আধা সরকারি, স্বাস্থ্য সংস্থা, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, এনজিও, মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং বার্ষিক 10 কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠান। এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম আমি, এরা হলো উৎসে কর্তনকারী সত্তা, অর্থাৎ বিভিন্ন অফিস আদালত আর কি। হ্যাঁ, তো এই যে তারা বিভিন্ন অফিস আদালতে প্রচুর ফার্নিচার ক্রয় করা হয়। তো ফার্নিচারের একটা বড় অংশ এই উৎসে কর্তনকারীরা কিনে। তো তাদের ক্ষেত্রেও নিয়ম একটু আলাদা। এই হলো স্থানীয়ভাবে এইভাবে উৎপাদন, ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে, সেখান থেকে শোরুমে যায়, নিজস্ব শোরুমে যায়, ফ্যাক্টরি থেকে অন্যের শোরুমে যায়, ফ্যাক্টরি থেকে কিনে সাধারণ ক্রেতা, ফ্যাক্টরি থেকে কিনে উৎসে কর্তনকারী সত্তা, নিজের শোরুম থেকে কিনে সাধারণ ক্রেতা, শোরুম থেকে কিনে উৎসে কর্তনকারী সত্তা, অন্যের শোরুম থেকে কিনে সাধারণ ক্রেতা, অন্যের শোরুম থেকে কিনে উৎসে কর্তনকারী সত্তা। আবার ফার্নিচার আমদানি হয়। ফার্নিচার আমদানি হলে আমদানি পর্যায়ে শুল্ক কর পরিশোধ করে দেশের ভিতরে আসে। ভিতরে প্রথমে তো শোরুমে আসে। তো শোরুমে আবার একইভাবে শোরুম থেকে সাধারণ ক্রেতা কিনে, শোরুম থেকে উৎসে কর্তনকারী কিনে। এই বললাম বিজনেস প্রক্রিয়া। এইবার আসেন এখন ভ্যাটের বিধান কি আসে? ভ্যাটের বিধান হলো প্রথম কথা হলো যে
ফ্যাক্টরিতে 7.5% ভ্যাট আর হচ্ছে শোরুমে 7.5% ভ্যাট, এগুলো প্রথম কথা। ফ্যাক্টরিতে 7.5% ভ্যাট আর শোরুমে 7.5% ভ্যাট। এরপরের কথা হলো ফ্যাক্টরি থেকে যদি সরাসরি কিনে, মানে মোট তো ভ্যাট 7.5%, ফ্যাক্টরিতে 7.5% আর শোরুমে 7.5%, কিন্তু কোনো আইটেম যদি শোরুমে না যায়, যদি সরাসরি ফ্যাক্টরি থেকে বিক্রি হয়, আবার ফ্যাক্টরি থেকে দুই রকম ভাবে বিক্রি হতে পারে। ফ্যাক্টরি থেকে সরাসরি ভোক্তা কিনে, আমি আপনি যে ভোক্তা আমরা সরাসরি কিনি, আর হতে পারে যে ফ্যাক্টরি থেকে উৎসে কর্তনকারী সত্তা কিনে। নিয়ম হলো যে ফ্যাক্টরি থেকে যদি সরাসরি বিক্রি করা হয় তাহলে 15% ভ্যাট সহ ভ্যাট চালান ইস্যু করতে হবে। সাধারণ ক্রেতা তিনি কিনে নিয়ে চলে যাবেন, সব কোনো সমস্যা নেই। যিনি উৎসে কর্তনকারী সত্তা তার কাছে যখন বিক্রি করবে তখন 15% ভ্যাট চালান ইস্যু করতে হবে। আর ওই ভ্যাট চালানটা ওই ফ্যাক্টরির যে লোকাল যে ভ্যাট সার্কেল অফিস, সেই সার্কেল অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা বা রাজস্ব কর্মকর্তার কাছ থেকে অ্যাটেস্টেড করে আনতে হবে, করে এনে বিলের সাথে দিয়ে দিতে হবে। তাহলে উৎসে কর্তনকারী সত্তা উৎসে কর্তন করবে না। কত জটিল হয়ে গেল। তো তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ফ্যাক্টরি থেকে সাধারণ ক্রেতা ক্রয় করলে 15% ভ্যাট চালান ইস্যু করে দিতে হবে। উৎসে কর্তনকারী ক্রয় করলে 15% ভ্যাট চালান ইস্যু করে ভ্যাট চালান আরও বা এআরও দিয়ে সত্যায়ন করে দিতে হবে, তাহলে উৎসে কর্তন করবে না। এই গেল ফ্যাক্টরি থেকে সরাসরি বিক্রি করলে বিধান। ফ্যাক্টরি থেকে দুই দিকে যেতে পারে, ফ্যাক্টরি থেকে নিজস্ব শোরুমে যেতে পারে, ফ্যাক্টরি থেকে অন্যের শোরুমে যেতে পারে। যখন শোরুমে যাবে তখন এখান থেকে ফ্যাক্টরি থেকে 7.5% ভ্যাট চালান ইস্যু করে পাঠাতে হবে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে ফ্যাক্টরিও মূসক নিবন্ধিত হতে হবে, শোরুমও মূসক নিবন্ধিত হতে হবে, ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। অনেক ক্ষেত্রে কেন্দ্র